আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল সার্কিটস 1 এর তৃতীয় অধ্যায়ের একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকে আমি তোমাদের সাথে সাবির ভাইয়া আমি একটু দেখবো যে আমার কথাগুলো কি ওভারঅল সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আমরা গতকালকের ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে কেভিএল ও কেসিএল এর সূত্রের ব্যাখ্যা দেখছিলাম, তাই না? তো সেই কেভিএল ও কেসিএল সূত্রের ব্যাখ্যা থেকেই আজকে আমরা সেই কেভিএল এবং কেসিএল সূত্র দ্বারাই আমরা ম্যাথ সলভ করব। ওকে, আমাদের বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা কেভিএল এবং কেসিএল সূত্র দ্বারা কি করব, সলভ করব। আচ্ছা, তো আমি শুরুতেই প্রশ্নটা এঁকে নেই। প্রশ্নটা বলছে যে কারশফের সূত্রের সাহায্যে বা কারশফের সূত্র প্রয়োগ করে, প্রশ্নটা আগে আমি লিখে নিই। হ্যাঁ, প্রশ্ন কারশফ এর সূত্রের সাহায্যে নিম্নের চিত্রে প্রতিটি শাখার কারেন্ট এর মান নির্ণয় করো। নিম্নের চিত্রে প্রতিটি শাখার কারেন্টের মান নির্ণয় করো। প্রতিটি শাখার কারেন্টের মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিম্নের যে চিত্রটা তো অবশ্যই তাহলে প্রশ্নে দিয়ে দিবে, তাই না? চিত্রটা তাহলে কি করবে, প্রশ্নেই তারা দিয়ে দিবে। তো আমরা চিত্রটা নিয়ে নেই। এই হচ্ছে আমাদের চিত্র। আচ্ছা, তো তোমরা দুইটা কিন্তু সোর্স দেখতে পাচ্ছ, এখানে একটা সোর্স আর এইদিকে আরেকটা সোর্স, তাই না? দুই দিকে দুইটা সোর্স দেখতে পাচ্ছ। আচ্ছা, সোর্স গুলোকে একটু ভালো করে দেই তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এগুলো কিন্তু ভোল্টেজ সোর্স, তাই না? এগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটাই কি সোর্স, ভোল্টেজ সোর্স। তাহলে এটা এখানে একটা ভোল্টেজ সোর্স, ওখানে একটা ভোল্টেজ সোর্স, দুই দিকে দুইটা ভোল্টেজ সোর্স তোমরা দেখতে পাচ্ছ এবং এদিকে দুই দিকে দুটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ। এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। তো এই রেজিস্ট্যান্স গুলোর মান দেওয়া আছে, তোমার প্রশ্নেই মানগুলো দেওয়া থাকবে। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম, এই রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 15 ওহম, আর এখানে এই রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 30 ওহম। তারপর এখানে ভোল্টেজ সোর্স গুলোর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 180 ভোল্ট। তারপর এখানে এই ভোল্টেজের মান দেওয়া আছে 135 ভোল্ট। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নে
জাস্ট এতটুকু তোমাকে দিয়ে দিছে, জাস্ট এতটুকুই তোমাকে প্রশ্নে দিয়ে দিছে। ওকে, তো আমাদেরকে এখন যখন অ্যান্সার করতে বলছে বা অ্যান্সার করতে বলবে, তখন তখন আমাদের কি করতে হবে, এই প্রশ্নে যে সার্কিটটা তোমাকে দিবে উত্তরেও সেই সেম সার্কিটটা তোমাকে নিতে হবে। তাহলে সেম ভাবে একইভাবে আমরা যখন উত্তর করব বা সমাধান করব, যখন আমরা সমাধান করব সমাধান করতে গেলেও আমাদের সেম ভাবে ওই সার্কিটটাই আমাদের এখানে নিতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে ওই সার্কিটটা আমরা এঁকে নিব। সার্কিটের মানগুলো দেওয়া ছিল এখানে 20 ওহম, তারপর এখানে মান দেওয়া ছিল 15 ওহম, তারপর এখানে মান দেওয়া ছিল 30 ওহম। ওকে, আর এখানে দেওয়া ছিল 135 ভোল্ট, আর এখানে দেওয়া ছিল 180 ভোল্ট। ওকে ফাইন। আচ্ছা, তো আমাদের যখন প্রশ্নে যে সার্কিটটা দেওয়া ছিল সেটাই আমরা যখন উত্তরে লিখলাম, লেখার পর আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে একটু পয়েন্ট গুলো একটু মার্কিং করে নিব। কোন কোন পয়েন্ট ভাইয়া? এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ, এখানে একটা পয়েন্ট, তারপর হচ্ছে, আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেখাই, এই যে এখানে একটা পয়েন্ট করা, তারপর এই যে পয়েন্ট একটা, তারপর হচ্ছে এখানে একটা পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোর আমরা নাম দিব। ধরো যে এটার নাম দিলাম হচ্ছে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমরা কি করব দেখো, এখন হচ্ছে আমরা দেখব যে আসলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, আমরা এখন সেটা দেখব। হ্যাঁ, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, তোমরা দেখতে পাচ্ছ এই টার্মিনালটা কি টার্মিনাল? একটা পজিটিভ টার্মিনাল, তাই না? এটা হচ্ছে একটা পজিটিভ টার্মিনাল। তো পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট সবসময় বের হয়, তাই না? পজিটিভ টার্মিনাল থেকে কি হয়? কারেন্ট বের হয়। তো কারেন্টটা বের হবে, কারেন্টটা যখন এদিক পজিটিভ টার্মিনাল থেকে বের হবে, বের হওয়ার পর কারেন্টটা ধরো এই জায়গায় কারেন্টটা গেল, হ্যাঁ, কারেন্টটা এদিক থেকে যাচ্ছে। তো এই কারেন্টটাকে আমরা তখন ধরলাম ধরো I1 কারেন্ট। আচ্ছা, তারপর এদিকেও খেয়াল করো, এদিকেও তো একটা পজিটিভ টার্মিনাল আছে, এই যে, তো এখান দিয়েও তো কারেন্ট বের হবে, তাই না? তো এখান দিয়েও এই যে কারেন্ট একটা বের হলো, যে কারেন্টটাকে ধরলাম আমরা I2 কারেন্ট। আবার এই দুই কারেন্ট I1 কারেন্ট এবং I2 কারেন্ট কোথায় এসে মিলিত হবে? সি বিন্দুতে মিলিত হবে। সি বিন্দুতে মিলিত হওয়ার পর কারেন্ট আবার বের হয়ে যাবে কোন দিক দিয়ে? বের হয়ে যাবে আবার এই দিক দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরলাম I3 কারেন্ট। ঠিক আছে, যখন তোমাদের প্রশ্নের সার্কিটটা এভাবে দেওয়া থাকবে, এইভাবে প্রশ্নে যখন সার্কিটটা দেওয়া থাকবে, আমরা কি করব? আমরা উত্তরে আমরা এভাবে সার্কিটটা তুলে ধরবো। হ্যাঁ, পয়েন্ট করে নিব এ বি সি ডি ই এফ। হ্যাঁ, তারপর কি করব? কারেন্টের ডিরেকশন গুলো দেখাই দিব, কারেন্টের ডিরেকশন গুলো আমরা দেখাই দিব। ওকে, আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, তো এবার কারেন্টের ডিরেকশন দেখানোর পরে, কারেন্টের ডিরেকশন দেখানোর পরে আমরা এবার যে কাজটা করব, কারেন্টের ডিরেকশন অনুযায়ী এবার আমরা চিহ্নগুলো দিয়ে দিব। হ্যাঁ, তো প্রথমে যদি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে চিন্তা করো, তোমরা জানো এই নেগেটিভ টার্মিনাল কোনটা? এটা, তাহলে এটা এখানে মাইনাস, এটা প্লাস, তাই না? যেহেতু পজিটিভ টার্মিনাল এটা আর নেগেটিভ টার্মিনাল এটা,
আর কারেন্টের ডিরেকশন অনুযায়ী কারেন্ট যেদিকে যায়, আমি গত ক্লাসে বলেছিলাম কারেন্ট যেদিকে যাবে সেদিকে হবে পজিটিভ, তাহলে এই দিকটা হবে, এই রেজিস্ট্যান্সের আমার এইটা হবে পজিটিভ আর এইটা হবে নেগেটিভ। ঠিক আছে, এইটা হবে আমার কি পজিটিভ আর এটা হবে নেগেটিভ। আচ্ছা, এবার আসো, এদিক থেকে কারেন্ট দেখাচ্ছে এদিকে, তার মানে আমার এইটা পজিটিভ এটা নেগেটিভ। আবার এদিকে কারেন্ট দেখাচ্ছে, তার মানে এইটা পজিটিভ এটা নেগেটিভ। রাইট, জাস্ট আমরা চিহ্নগুলো মানে সাইন গুলো দিয়ে নিলাম। হ্যাঁ, চিহ্নগুলো আমরা যেটা যেভাবে আছে সেটা সেভাবে দিয়ে দিলাম। ওকে, তো এবার আসো, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, যখন আমরা অ্যান্সার করব, হ্যাঁ, তখন আমরা যে কাজটা করব, সি বিন্দুতে KCL অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি। হ্যাঁ, কোন বিন্দুতে? সি বিন্দুতে KCL প্রয়োগ করি। সি বিন্দু কোনটা? সি বিন্দু হচ্ছে এইটা, তাই কি না? এটা যদি সি বিন্দু হয় তাহলে সি বিন্দুতে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, আমরা কিন্তু গত ক্লাসে জেনে এসেছি যে KCL হচ্ছে কারশফ কারেন্ট ল, আর কারশফ কারেন্ট ল থেকে আমরা জানতে পারি যে নেটওয়ার্কের বা সার্কিটের কোনো একটি বিন্দুতে সকল মিলিত কারেন্টের বীজগাণিতিক যোগফল 0। অথবা আমরা এটাও জেনেছি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এটাও তো আমরা জেনেছি তাই না, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে দেখো তো এখানে আগত কারেন্ট কি কি? I1 কারেন্ট সি বিন্দুতে আসতেছে, তাই না? I1 কারেন্ট সি বিন্দুতে আসতেছে, আবার I2 কারেন্টও সি বিন্দুতে আসতেছে। তাহলে সি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কোন কারেন্টটা? I3 কারেন্ট। তার মানে আগত কারেন্ট কি কি বলতো? আগত কারেন্ট হচ্ছে আমার I1 প্লাস I2 ইকুয়াল, আমরা যেহেতু কারশফের সূত্র থেকেই জানতে পারছি যে আগত কারেন্ট সমান কি হয়? নির্গত কারেন্ট হয়। তাহলে এগুলো হচ্ছে আগত কারেন্ট সমান, তাহলে এবার নির্গত কারেন্ট কোনটা? I3। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যে কাজটা করব, দেখো তো KCL এর কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, লুপ ধরবো। কি করব? লুপ। এখন লুপ কি ভাইয়া? লুপ হচ্ছে আমাদের, আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে লুপটা তোমরা কিভাবে ধরবা, যে পয়েন্ট থেকে শুরু করবা সেই পয়েন্টে এসে ফিরে আসবা, এটাই একটা লুপ। ঠিক আছে, তো এই সার্কিটটাকে তুমি যদি বিশ্লেষণ করো বা ভেঙে দেখো, ভেঙে দেখলে তুমি দেখতে পারবা তিনটা লুপ ধরা যায়। কয়টা লুপ? তিনটা লুপ। একটা হচ্ছে ABCFA, এইটা একটা লুপ। আবার আরেকটা লুপ ধরা যায়, যেমন EDCFE, এটাও একটা লুপ ধরা যাবে। আবার তুমি চাইলে ধরতে পারবা ABCDEFA, এটাও একটা লুপ ধরতে পারো। তিনটা লুপ এখানে ধরা যায়। তো এই ধরনের সার্কিটগুলো, এই যে সার্কিটটা তুমি বোর্ডে দেখতেছো, এই ধরনের সার্কিটগুলো জাস্ট দুইটা লুপ দিয়ে সমাধান করা যায়। জাস্ট দুইটা লুপ দিয়ে সমাধান করা যায়। তাহলে জাস্ট দুইটা লুপ, তুমি যে কোনো দুইটা লুপ ধরতে পারো। তুমি চাইলে ধরতে পারো এই যে এখান দিয়ে একটা লুপ ধরতে পারো, এই একটা লুপ ধরতে পারো, আবার এখান দিয়েও একটা লুপ ধরতে পারো, আবার পুরোটা মিলে একটা লুপ ধরতে পারো। ঠিক আছে, সম্পূর্ণটা মিলেও একটা লুপ তুমি এখানে ধরতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ধরো যে আমি দুইটা লুপ দিয়ে করব, তোমরাও দুইটা লুপ দিয়ে করবা, কিন্তু আমার মতো করে না। আমি যেহেতু তোমাদের বললাম যে তিনটা লুপের মধ্যে তোমার এই সার্কিটটা সমাধান করা যাবে যে কোনো দুইটা লুপ দিয়ে। আমি ধরো সাপোজ যদি ধরলাম ABCFA, এই একটা লুপ ধরলাম, তোমরাও ধরলা যে ABCFA। আরেকটা লুপ আমি ধরলাম এখানে EDCFE, কিন্তু তোমরা এবার কি ধরলা? তোমরা ধরলা ABCDEFA, তোমরা পুরোটাই নিলা।
তো যে কোনো ভাবে তোমরা এক একজন এক এক রকম ভাবে করতে পারবা, কিন্তু অ্যান্সার কিন্তু একই বের হতে হবে, অ্যান্সার একই বের হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি ধরো যে সাপোজ এই ছোট দুইটা লুপ ধরে করলাম, এই ভেতরের যে দুইটা লুপ আছে এ বি সি এফ এ এবং এখানে ই ডি সি এফ ই, এটা দিয়ে করলাম। তোমরা কি করলা, তোমরা দুইটার মধ্যে যে কোনো একটা লুপ ধরলা, তোমরা ধরলা যে এরকম ই ডি সি এফ ই, আরেকটা ধরলা হচ্ছে এ বি সি ডি ই এফ এ, পুরোটা দিয়ে একটা করলা। ঠিক আছে, তো তোমরা কিন্তু আমি যেটা করাচ্ছি এভাবে করবা না, মানে আমি যা করাবো তোমরা চেষ্টা করবা ওই একই নিয়ম ফলো করে, আরো কোনো যদি পদ্ধতি থাকে তাহলে সেই পদ্ধতিতে তোমাদের অ্যান্সার বের করতে হবে, তাহলে জিনিসটা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। হ্যাঁ, প্রথমত আমারটা প্র্যাকটিস করবা, আমি যেভাবে করাচ্ছি সেভাবে প্র্যাকটিস করবা, তারপর আরেকটা নিয়ম দিয়েও অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো দেখো, তো এখন হচ্ছে আমরা যদি ধরি যে এ বি সি এফ এ, খেয়াল করো এ বি সি এফ এ, তাহলে আমরা এ বি সি এফ এ লুপে কে ভি এল অ্যাপ্লাই করি। যদি আমরা এখানে কে ভি এল অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো তো, খেয়াল করো, এ থেকে বি তে যাও, আমাদের কি আছে, ভোল্টেজ আছে, যেটাকে আমরা এটাকে কি বলি, ইএমএফ বলি। এটা কি বলি, এটাকে আমরা ইএমএফ বলি, তাই না, ভোল্টেজ সোর্স। আচ্ছা, তো এই ইএমএফ এই ইএমএফ এর মান কত, 180 ভোল্ট। তাহলে আমরা এখানে 180 ভোল্ট নিলাম, নিছি। সামনে কি প্লাস দেবো না মাইনাস দেবো, তোমার ইচ্ছা। তুমি যদি সামনে প্লাস দাও, প্লাস এখানে কত নাম্বার চিহ্ন, দ্বিতীয় চিহ্ন, প্লাস এখানে দ্বিতীয় চিহ্ন, প্রথম চিহ্ন কি মাইনাস। তুমি যদি প্লাস দাও তাহলে প্লাস এখানে দ্বিতীয় চিহ্ন হবে। তার মানে এই পুরো লুপের মধ্যে এ বি সি এফ এ, এই লুপটার মধ্যে তোমাকে সর্বদাই দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি প্লাস ধরি তাহলে এখানে দ্বিতীয় চিহ্ন বসলো। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, এবার এখানে আসো 20 ওহম, তাহলে 20 ওহমের ভোল্টেজ ড্রপ কি হবে, আমরা জানি ভোল্টেজ ড্রপের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না। তাহলে কি হবে, এখানে আমরা আই এর মান তো জানি না, আমাদের তো আই এর মান বের করতে হবে। প্রশ্নে কি বলছে, প্রশ্নে তো বলছে যে কারশফের সূত্রের সাহায্যে নিম্নের চিত্রে প্রতিটি শাখার কারেন্টের মান নির্ণয় করো। তার মানে আমাদের এই যে এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের মান, এই কারেন্টের মান, আবার এই কারেন্টের মানটা বের করতে হবে। তাহলে যেহেতু আমরা আই এর মান জানি না, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু এখানে আই, আর আর এর মান কত, আর এর মান তো দিয়ে দিয়েছে 20 ওহম, মানে 20 ওহম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো 20 আই, এভাবে তো আমরা লিখতে পারি, তাই না। তাহলে আমরা এখানে লিখি যে, আচ্ছা এবার বলো তো প্রথম চিহ্ন নিবা না দ্বিতীয় চিহ্ন নিবা, যেহেতু আমরা এখানে দ্বিতীয় চিহ্ন নিয়েছি তাহলে এখানে দ্বিতীয় চিহ্ন কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস 20 আই, বুঝলা এটা। আবার খেয়াল করো, এবার হচ্ছে আমরা সি থেকে এফ এর দিকে যাব, কারণ এখানে আমরা দেখছি এই যে সির পর এফ আছে, তার মানে আমরা সি থেকে এফ এর দিকে যাব। তাহলে সি থেকে যদি আমরা এফ এর দিকে যাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো সি থেকে এফ এর দিকে আসতে গেলে এখানে 30 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, 30 ওহম। তাহলে আমরা এখানে কি করব, দ্বিতীয় চিহ্ন নিব, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস 30 I3। আচ্ছা আরেকটা বিষয়, এখানে I3 ধরলাম, তাহলে এখানে কি ধরতে হবে বলতো, এখান দিয়ে কারেন্ট কি যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে, তাহলে আমাদের এখানে I1 ধরতে হবে। ওকে, কি ধরতে হবে এখানে, I1, আর এটা I3 কারেন্ট। যেহেতু এদিক দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে I3 কারেন্ট, সেহেতু এখানে I3 কারেন্ট বসবে। তারপর তাহলে খেয়াল করো, আমাদের এই লুপের মধ্যে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ, এটা ইএমএফ, এই যে ভোল্টেজ ড্রপ, এগুলো কি, এগুলো এই দুটো হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কি হবে, 0 হবে। তাহলে এই যে বীজগাণিতিক যোগফল 0 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখন এই ইকুয়েশনটাকে একটু দেখো তো কোনো কিছু করা যায় কিনা। ইকুয়েশনটার মধ্যে এখানে 180 ঠিক রাখো, মাইনাস 20 I1 ঠিক রাখো, মাইনাস
30। আচ্ছা i3 আমরা i3 সমান কি পেয়েছি এখানে খেয়াল করো তো, i3 সমান i1 প্লাস i2 পেয়েছি না, i3 সমান কি i1 প্লাস i2 পেয়েছি না, তাহলে i3 এর জায়গায় আমরা কি দেব, i1 প্লাস i2 দেব ইকুয়াল 0। বুঝলা কি করলাম, জাস্ট i3 এর মানটা এই যে এখানে আমরা বের করছি KCL অ্যাপ্লাই করে i1 প্লাস i2 দিয়ে দিলাম। আচ্ছা তো এবার আরেকটা স্লাইড নেই আমরা, এগুলা মিশাই দেই। আচ্ছা তো এখানে একটু দেখো, এবার আমরা কি করব দেখো, পরের লাইনে আমরা যে কাজটা করব, এখানে 180 ঠিক রাখলাম, -20 i1 এটাও ঠিক থাকবে, এই যে -30 মানে 30, এই 30 সাথে i1 কে একবার গুণ করব আর একবার i2 কে গুণ করব, কারণ গুণ অবস্থায় আছে না i1 প্লাস i2, তাহলে i1 এর সাথেও 30টা গুণ অবস্থায় আছে, i2 এর সাথেও 30টা গুণ অবস্থায় আছে। তাহলে আমরা করি, তাহলে হচ্ছে 180 -20 i1 -30 i1 -30 i2 ইকুয়াল 0, ঠিক কিনা দেখো তো, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস, মানে এখানে প্লাস আছে না সামনে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে -30 i1, তারপর -30 i2, আর এখানে -20 i1, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার খেয়াল করো, এবার হচ্ছে এখানে 180 -20 i1, আচ্ছা i1 কয়টা এখানে, -20 i1 এবং -30 i1, তাহলে যোগ করলে কি হয় -50, মানে 20 আর 30 যোগ করলে কত হবে 50 i1 -30 i2 ইকুয়াল 0। তাহলে এবার খেয়াল করো, এবার আমরা এখান থেকে কি করতে পারি বলতো, এখান থেকে কিন্তু আমরা এবার চাইলে এই 180টাকে সমানের ওদিকে নিয়ে যেতে পারি, তাহলে 180টাকে যদি আমরা সমানের ওদিকে নিয়ে যাই তাহলে কি থাকবে এখানে -50 i1 প্লাস 30 i2, সরি -30 i2 ইকুয়াল -180, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকেই আমরা এবার কি করব, সমীকরণ 1 ধরবো, এটাকে আমরা কি ধরবো, সমীকরণ 1 ধরবো। আচ্ছা এটা তো একটা লুপের কাজ হলো, তাহলে আরেকটা লুপ ধরি আমরা এবার আমরা লুপ ধরি EDCFE, তাহলে EDCFE লুপে KCL KVL অ্যাপ্লাই করি, EDCFE লুপে KVL অ্যাপ্লাই করি, তাহলে KVL অ্যাপ্লাই করে কি পাবো দেখো তো, খেয়াল করো এখানে এদিক থেকে একটু খেয়াল করো, এটা কি হবে, একটু চিহ্নগুলো দেখো, চিহ্নগুলো খেয়াল করো, যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা নেগেটিভ চিহ্ন, এটা পজিটিভ চিহ্ন, তাই না। তাহলে তুমি এখন এই লুপে কি ধরবা, তোমার ইচ্ছা, প্রথম চিহ্ন ধরবা নাকি দ্বিতীয় চিহ্ন ধরবা, তোমার ইচ্ছা। তো যদি আমি এখানে প্লাস নেই তাহলে এটা দ্বিতীয় চিহ্ন হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমার দ্বিতীয় চিহ্ন ধরতে হবে আর এখানেও আমার দ্বিতীয় চিহ্ন ধরতে হবে। তাহলে আমি যদি প্লাস নেই তাহলে প্লাস 135, তাহলে এই যে 135 এই যে 135 ধরলাম, হ্যাঁ মাইনাস, কেন মাইনাস দিলাম, কারণ এখানে খেয়াল করো এই যে 15 যে এখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের দ্বিতীয় চিহ্ন হচ্ছে মাইনাস, যার কারণে আমরা দ্বিতীয় চিহ্ন ধরলাম, কারণ এখানে দ্বিতীয় চিহ্ন ধরেছি আগেই দ্বিতীয় চিহ্ন ধরেছি বিধায় এখানে দ্বিতীয় চিহ্ন ধরতে হবে, তাহলে -15 i2, কেন, কারণ এখানে এই 15 ওহমের মধ্য দিয়ে i2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে -15 i2, তাহলে কি হবে এখানে -15 i2। তারপর দেখো এই দিক থেকে খেয়াল করো, দ্বিতীয় চিহ্ন কি হয় মাইনাস হয়, তাহলে -30 i2, -30 কি হবে i2 হবে না i3 হবে, এই যে i3 হবে কিন্তু, কারণ এর মধ্য দিয়ে
I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে -30 I3, ঠিক আছে, -30 I3। ওকে, তাহলে এবার ইকুয়াল কি হবে, 0 হবে। কেন ইকুয়াল 0 হলো কেন? কারণ একটা লুপের মধ্যে যতগুলো ইএমএফ থাকবে এবং ভোল্টেজ ড্রপ থাকবে, তাহলে একটা ইএমএফ এখানে আছে 135 আর এগুলো হচ্ছে ভোল্টেজ ড্রপ, তাহলে এগুলোর বীজগাণিতিক যোগফল কি হবে, 0 হবে। সো আমরা এবার কি করতে পারি দেখো, এবার হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, দেখো 135 এখানে ঠিক রাখি, হ্যাঁ, -15I2 এখানে ঠিক রাখো, -30 এই যে I3 জায়গায় আমরা কি বসাতে পারি বলতো, I3 জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, এই যে I1 + I2, তাই না, I3 জায়গায়। তাহলে আমরা এখানে যদি I1 + I2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল 0। 135 - 15I2, দেখো তাহলে -30 -30I1 প্লাস মাইনাসে মাইনাস, তাই না, -30I2 ইকুয়াল 0। কে বুঝতেছো তোমরা নাকি মাথার বুদ্ধি যাচ্ছে? সহজ তো, কঠিন না, তাই না, সহজ। দেখো কোথাও ভুল হলো কিনা দেখো, ঠিক আছে সব, হ্যাঁ। তো এবার আসো, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, 135 -15টা I2 আর এখানে কি রে, এখানে তো ভুল হয়েছে রে, 3 পর কি হবে, একটা 0 হবে এখানে, তাই না। আচ্ছা, তাহলে হবে দেখো 15 আর 30 তাহলে কত হয়, 45, তাহলে -45I2। আমরা একটু সাজায় লিখি, আগে লিখি 30, আগে আমরা 30I1টাকে আগে লিখলাম, তারপর -45 45I2 ইকুয়াল 0। তাহলে এখানে একটু কাজ আছে, কাজটা কি দেখো, কাজটা হচ্ছে আমরা যদি 30টাকে সমানের ওদিকে নিয়ে যাই তাহলে কি থাকতেছে এখানে, -30I1 -45I2 ইকুয়াল +30 মানে 135, হ্যাঁ, +135, তাহলে মাইনাস কি হবে, -135 হবে, -135 হবে। তাহলে এটা কি সমীকরণ 2 ধরলাম, ঠিক আছে। তাহলে এবার সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই, হ্যাঁ, সমীকরণ 1 ও 2 হতে কি পাই, দেখো সমীকরণ 1 ও 2 হতে কি পাই, সমীকরণ 1 ও 2 হতে সমীকরণ 1 কি ছিল একটু দেখো তো, সমীকরণ 1 ছিল -50I1 -30I2 ইকুয়াল -180, হ্যাঁ, আর এখানে কি ছিল, -30I1 -45I2 ইকুয়াল -135, মানে 135। তো এই দুটো সমীকরণ থেকে আমার কোন মানটা আসলে জানা নাই বা কোন মানটা অজানা বলতো, এখানে অজানা মান কোনটা, আননোন মান কোনটা, আননোন মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2, দুইটা সমীকরণের মধ্যেই, তাই না। এই সমীকরণের মধ্যেও I1 I2 অজানা, এখানেও I1 আর I2 এর মান অজানা। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যখন এখানে লিখেছি যে সমীকরণ 1 ও 2 নং হতে পায়, আমরা এবার ক্যালকুলেটরের সাহায্যে এই দুটো সমীকরণ সলভ করব, হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে এই দুটো সমীকরণ খুব ইজিলি সলভ করা যায়, সলভ করলে আমরা I1 এবং I2 এর মানটা পেয়ে যাব। ওকে, তো তোমরা কি করবা, তোমাদের ক্যালকুলেটরটা হাতে নিবা, নিয়ে হচ্ছে, আর তার আগে একটা বিষয়, যেহেতু সবার ক্যালকুলেটর এক না, তোমাদের ক্যালকুলেটর এক একজনের এক এক রকম ক্যালকুলেটর হতে পারে, তোমরা এক কাজ করবা, তোমরা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবা হাউ টু সলভ unknown equation to unknown value, how to solve equation unknown to value, হ্যাঁ, মানে
তোমরা এক কথা বাংলা দিয়েও লিখতে পারো কিভাবে একটি সমীকরণ থেকে বা দুইটি সমীকরণ থেকে দুইটি অজানা মান বের করা যায়, কিভাবে দুইটি সমীকরণ থেকে দুইটি অজানা মান বের করা যায়। আচ্ছা, তো আমি আমার ক্যালকুলেটর থেকে বের করছি। আমি যেভাবে করব, তোমাদের হাতে যে এই যে এখানে আমার এই ক্যালকুলেটর আছে, এটা আগের সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর তোমাদের থাকলে তোমরা এখান থেকেও বের করতে পারবা। দেখো কি করবা, প্রথমে মোডে যাবা, মোডে যাবা, মোডে একবার চাপ দিবা, দুইবার দিবা, তিনবার দিবা। তিনবার মোড চাপ দেওয়ার পর দেখবা ইকুয়েশন লেখা আছে EQN, সেখানে গিয়ে 1 চাপ দিবা, জাস্ট 1 চাপ দিবা। 1 চাপ দিলে দেখবা যে আননোনস লেখা আছে। আননোনস, আমাদের আননোনস মান এখানে কয়টা? এখানে আননোনস মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। যেহেতু আমাদের আননোনস মান দুইটা, তাহলে আমরা 2 চাপ দিব। 2 চাপ দেওয়ার পর আমাদের A1 লেখা আসবে ক্যালকুলেটরের মধ্যে। ক্যালকুলেটরের মধ্যে যখন আমরা দেখবো যে A1 লেখা আসছে, তার মানে বোঝাচ্ছে I1। ঠিক আছে, I1 এর সাথে যে মানটা, সেটাকে আমরা A1 দ্বারা বোঝাচ্ছে। তো এখানে মাইনাস দেওয়া আছে, ক্যালকুলেটরে অবশ্যই মাইনাস সহ নিতে হবে, ঠিক আছে, মাথায় রাখবা। আর প্লাস দেওয়া থাকলে প্লাস ক্যালকুলেটরে উঠাতে হবে না, জাস্ট মানটা লিখবা। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস লিখবো, -50 ইকুয়াল। আবার এখানে দেখবা যে B1 এর মান চাচ্ছে ক্যালকুলেটরে। B1 এর মান হচ্ছে কি, I2 এর সাথে যে মানটা, সেটা -30। আবার C1 এর মান চাচ্ছে। C1 এর মানটা কোনটা? ইকুয়েশনের ইকুয়ালের পরে, অর্থাৎ সমানের পরে যে মানটা, -180 দিবা। এবার A2 এর মান চাচ্ছে। A2 কোনটা? 2 নাম্বার সমীকরণ। A2 এর মান কোনটা? I1 এর সাথে যে মানটা, -30, এটা দিবা। তারপর B2 এর মান -45। তারপর C2 এর মান 135, তাই না, -135। এবার যদি আমরা ইকুয়াল দেই, তাহলে x এর একটা ভ্যালু পাবো। x মানে কি বোঝাচ্ছে? x মানে এখানে বোঝাচ্ছে I1 এর মান। x মানে কি বোঝাচ্ছে? I1 এর মান। তাহলে এখানে লিখি যে অতএব I1 ইকুয়াল কত? 3 অ্যাম্পিয়ার। তারপর অতএব I2 এখানে কত দেখি, আবার ক্যালকুলেটরে ইকুয়াল চাপ দাও, 1। তাহলে ক্যালকুলেটরে কিন্তু y ইকুয়াল আসবে, y মানে হচ্ছে I2 এর মান, তাহলে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে অতএব I3 মান কত? I3 মান কত বলো তো? এই দেখো I3 মানটা আমরা কিভাবে বের করব। I3 মানে যে C বিন্দুতে KCL অ্যাপ্লাই করি, এখানে I1 প্লাস I2, তার মানে এখানে খেয়াল করে দেখো যে I3 এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে I1 এর মান আর I2 এর মান আমরা যদি যোগ করি, তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে I3 ইকুয়াল 3 প্লাস 1 ইকুয়াল 4 অ্যাম্পিয়ার। তাহলে এইটা একটা অ্যান্সার, আবার এটা একটা অ্যান্সার, আবার এটাও একটা অ্যান্সার, তাই না? I1 এর মান 3, I2 এর মান 1, I3 এর মান হচ্ছে 4। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্ন যেটা বলেছিল, যে প্রশ্নটা বলেছিল কি, প্রশ্নটা বলেছিল যে কারশফের সূত্রের সাহায্যে নিম্নের চিত্রে প্রতিটি শাখার কারেন্টের মান বের করো। তাহলে প্রতিটি শাখার কারেন্টের মান কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? দেখো তো প্রতিটি শাখার কারেন্টের মান পেয়ে যাচ্ছে কিনা। এই যে দেখো, খেয়াল করো, এইখানে এখান দিয়ে আমার যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সেটা ধরো I1 কারেন্ট, তাই না? I1 কিনা দেখো, এই যে আমরা এই সার্কিটে এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এইটাকে আমরা ধরেছিলাম I1 কারেন্ট। এই যে I1, তাহলে I1 কারেন্টের আমরা মান কি পেয়েছিলাম এখানে? এই যে 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমাদের 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে দিক দিয়ে। আচ্ছা, তাহলে 3 অ্যাম্পিয়ার। তারপর এই কারেন্টটা কি ছিল? এইটা ছিল I2 কারেন্ট। তাহলে এই I2 কারেন্টের মান কত পেয়েছি? I2 কারেন্টের মান কত পেয়েছি? 1, তাই না? I2 কারেন্টের মান এই যে খেয়াল করো 1, আর I3 কারেন্টের মান 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এটা হচ্ছে I3 কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার। এই তো, হ্যাঁ, বুঝছো কি না বলো? শেষ, আমাদের ম্যাথ শেষ। খুব ইজি, তাই না? কঠিন না সহজ বলো? সহজ কিন্তু, একদম সহজ। তোমরা কি করবে? তোমাদের কাজ, হোমওয়ার্ক, তোমরা
যেটা এটা করা মানে যেটা আমি করিয়ে দিলাম এটা তো অবশ্যই প্র্যাকটিস করবে। সেই সাথে তোমরা যে কাজটা করবে, তোমরা হচ্ছে আমি দুইটা লুপ ধরে করেছি, এই যে এই একটা লুপ ধরে করেছি, আবার এই এখানে একটা লুপ ধরে করেছি। তোমরা কি করবে, তোমরা ধরো যে এই লুপটা ধরলা, এই একটা লুপ ধরলা, আর একটা কি করবা, পুরোটা ধরবা। অর্থাৎ এখানে তুমি যদি এ দাও, এটাকে বি ধরো, সি ডি ই এফ এ, তোমার লুপটা হবে কি এ বি সি ডি ই এফ এ, সম্পূর্ণটাই একটা লুপ ধরবা। আর একটা লুপ কি ধরবা, এ বি সি এফ এ। ঠিক আছে, এই একটা লুপ ধরে করবা, দেখবা অ্যান্সার একই আসবে। ঠিক আছে, ওকে। আজকে আর ক্লাস নিব না, আজকে একটা ম্যাথই করাবো। আগামী ক্লাস ইনশাল্লাহ আরো দুই একটা ম্যাথ দেখাবো এই কারশফের সূত্রের সাহায্যে। আজকে এতটুকুই থাকবে। তোমরা সকলে খুব গুরুত্বের সাথে কারশফের সূত্রের ব্যাখ্যাটা পড়বা, এবং সেই সাথে এই কারশফের হচ্ছে সূত্র দ্বারা যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমাদের করতে হবে। তোমরা বাকি যে ম্যাথগুলো আছে নিজেরা চেষ্টা করতে পারো, অথবা আমি আগামী ক্লাসে আরো দুই একটা ম্যাথ দেখাই দিব, এই ক্যাটাগরিতেই তোমার ম্যাথ পরীক্ষা আসবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।